জঙ্গলে হচ্ছে একের পর এক খুন, তাও অদ্ভুত ভাবে। লাশের গায়ে জড়িয়ে থাকছে মাকড়সার জালের মতো কিছু। এদিকে এক অপদেবতার দেখা মিলছে প্রায়ই। তাহলে এসবের পিছনে কি সেই আছে, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? ইন্সপেক্টর ঋষি কিভাবে করবেন এ রহস্যের সমাধান? এই নিয়েই গল্প ইন্সপেক্টর ঋষি। নমস্কার বন্ধুরা, আমি দিয়াঙ্কা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গল্প শুরু হয় 20 বছর আগে থ্যাঙ্কারুর এক গ্রামে। সুন্দর স্বাভাবিক পরিবেশে দৈনন্দিন দিন যাপন। সন্ধ্যেবেলা গ্রামের সবাই সেজে গুজে গলায় ফুলের মালা পরে গান গাইতে গাইতে আনন্দ করতে করতে জঙ্গলের মাঝখানে এক গুহার ভেতরে আসে ও গুহার মুখ বন্ধ করে দেয়, যেখানে রয়েছে বিশাল এক দেবী মূর্তি। পরনে লাল শাড়ি, মাথায় শিঙের মতো মুকুট। একজন বয়স্কা মহিলা সেখানে আগুন জ্বালান, পুজো করেন, সবাইকে কিছু একটা তরল পান করতে দেন। তারপর সেই বয়স্কা মহিলা আগুনে ঝাঁপ দেন। হাত ধরাধরি করে থাকা বাকি গ্রামবাসীরাও আগুনে ঝাঁপ দেয়। আর তখনই জঙ্গলে এক গাছের কোটর থেকে বেরিয়ে আসে এক ভয়ানক মূর্তি। তার মাথায় হরিণের মতো শিং, অদ্ভুত তার চলার ধরন। বেরিয়ে এসে সে হুঙ্কার দিয়ে জানান দেয় তার উপস্থিতি। এরপরে সিন শিফট হয় বর্তমান সময়ে, যেখানে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে সত্য নামে এক ফরেস্ট অফিসার এবং তার সাথে রয়েছেন আরো কয়েকজন ফরেস্ট অফিসার ও ফরেস্ট গার্ড, যারা একজন ডাক্তারকে সঙ্গে করে নিয়ে আসেন একটি হাতির পা থেকে কাঁচ বার করার উদ্দেশ্যে। সেই সঙ্গে আমরা জানতে পারি জঙ্গলে বেড়ে গেছে পোচারদের উৎপাত এবং এই ফরেস্ট অফিসাররা খুবই বিরক্ত এ নিয়ে। এরপরেই আমরা দেখতে পাই রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে রবার্ট নামে এক ফটোগ্রাফারকে। সে বেশ ভয়ে ভয়ে একটি গাছের সাথে একটি সাদা কাপড় বেঁধে দেয় এবং তারপরে সে আস্তে আস্তে টর্চ নিয়ে এগোতে থাকে। কিছুক্ষণ পরে সে তার বাঁধা কাপড়টার কাছে আবার পৌঁছয়, অর্থাৎ সে জঙ্গলের মধ্যে একই জায়গায় ঘুরে ঘুরে আসছিল, যাকে ডেথ সার্কেল বলে। সে রাস্তা হারিয়েছিল। এমন সময় পেছন থেকে কিছু একটা এসে তার উপর আক্রমণ করে। ফরেস্ট অফিসার ও গার্ডরা সকালে জঙ্গলে এসে দেখে বেআইনিভাবে গাছ কাটা হয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে এত কম গার্ড নিয়ে এত বড় জঙ্গল পাহারা দেওয়া কখনোই সম্ভব নয়। আর তখনই এক লেডি ফরেস্ট গার্ড জঙ্গলের মধ্যে মাকড়সার জাল দিয়ে ঘেরা একটি লাশ আবিষ্কার করে, যা ছিল রবার্টের। এরপর আমরা দেখতে পাই কোয়েম্বাটুরে এক পরিবারে, যেখানে সদ্য মৃত্যু হয়েছে এক বৃদ্ধার এবং তারা তার জন্য দায়ী করছে সেই বাড়িরই বউকে, এবং তারা সেই বউটিকে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছে। এই নিয়ে সেই বাড়ির ছেলে আয়ানার স্পষ্টতই বিরক্ত। দেখা যায় সে একজন পুলিশ অফিসার। সে বেশ রাগ করে তার কলিগের সাথে কথা বলে যে কেন এই কেসটার জন্য চেন্নাই থেকে পুলিশ অফিসার আনতে হলো। যাই হোক, দুজনে মিলে ক্রাইম স্পট ভিজিট করতে যায় এবং সেখানে গিয়ে পায় ইন্সপেক্টর ঋষিকে। ঋষি তাদের জিজ্ঞেস করে যে তারা যখন এসে এই লাশ প্রথম দেখে তখন তারা কি দেখেছিল এবং তাতে তারা কি সিদ্ধান্তে উপনীত হয়েছে। আয়নার প্রথমে বলতে চায় না এবং বিরক্তি প্রকাশ করে, কিন্তু তারপরে সে বলে যে তারা যখন এসেছিল তখন রবার্টকে তারা একটি পোকার জালের মধ্যে আবিষ্কার করে। সে বলে জঙ্গলে সাধারণত এই পোকারা খাবারকে প্রোটেক্ট করতে বা রিপ্রোডাকশনের জন্যই এই জালের ব্যবহার করে, কিন্তু এই জালের মধ্যে বা আশেপাশেও কোনো পোকা ছিল না। তাছাড়াও রবার্টের লাশের পজিশন দেখে মনে হয় কেউ জোর করে তাকে ওই পজিশনে রেখে জাল বুনে দিয়েছে, তাই তার দৃষ্টিভঙ্গিতে এটা একটা মার্ডার। আরেকজন লেডি পুলিশ অফিসার চিত্রা বলে যে রবার্টের ব্যাগ থেকে তারা ক্যামেরা ও কিছু দামি গ্যাজেটস উদ্ধার করেছে, অর্থাৎ চুরির মোটিভ নিয়ে এই খুন করা হয়নি। রবার্টের বডির আশেপাশে বেশ কিছু হলুদ রঙের করবি ফুল পড়ে থাকতে দেখা যায়। তবে যেহেতু করবি ফুলে বিষ থাকে, তাই চিত্রার ধারণা যে রবার্টকে সেই বিষ দেওয়া হতে পারে, যার থেকে তার হয়তো কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হয়ে থাকবে, যদিও এই ফুলের গাছ আশেপাশে কোথাও ছিল না। এরপর সেখানে ফরেস্ট অফিসার সত্য ও ইরফান আসেন এবং তাদেরকে রবার্ট যে হোটেলে থাকতো সেখানে নিয়ে যান। ঋষি জিজ্ঞেস করেন যে এত রাত্রে রবার্ট জঙ্গলে গেল কি করে, কোনো ফরেস্ট গার্ডের সে চোখেই বা পড়লো না কেন। সত্য বলে যে রাতে টুরিস্টদের জঙ্গলে যাওয়া বারণ, কিন্তু রবার্ট তা অগ্রাহ্য করেই জঙ্গলে ঢুকেছিল।
আর যেহেতু তাদের পর্যাপ্ত ফরেস্ট গার্ড নেই, তাই সবসময় জঙ্গলের সব জায়গায় পাহারা দেওয়া সম্ভব হয় না। ঋষি আয়ানার ও চিত্রাকে বলে সব জায়গায় গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে। যে রেস্টুরেন্টে রবার্ট খেতে যেত, সেখানে তারা ঋষির কথায় দ্বিতীয়বার এসে একই প্রশ্ন করে। হোটেল মালিকের কথা অনুযায়ী রবার্ট রোজ এখানে খেতে আসতো, কিন্তু তার মৃত্যুর দিন রাত্রেবেলায় সে খেতে আসেনি। আর সেই সঙ্গে তার একটি ওয়েটারও সেদিন 8টায় একটা খাবার পার্সেল নিয়ে বেরিয়ে গেছিল। তার নাম ছিল আব্দুল। আব্দুল নামের ওয়েটারটি ভীত চোখে এদিক ওদিক দেখছিল, যা ঋষির নজর এড়ায় না। যখন সে আয়নার আর চিত্রাকে আব্দুলকে জেরা করবার জন্য বলে, তখন আব্দুল সেখান থেকে পালায়। অনেক ভাগদৌড়ের পর অবশেষে আব্দুল ধরা পড়ে। প্রথমে আব্দুল কিছুই বলতে চায় না, কিন্তু তারপর তার বাড়ির লোকজনদেরকে জেরা করার ভয় দেখানো হলে ফাইনালি সে মুখ খোলে। সে বলে যে হ্যাঁ, সেদিন রাত্রে সে আগেই বেরিয়ে গেছিল এবং যে পার্সেলটা সে নিয়ে বেরিয়েছিল সেটা ছিল রবার্টের জন্যই। রবার্টের সাথেই সে সেদিন জঙ্গলে যায়, কারণ রবার্ট বলেছিল সেখানে একটি রেয়ার আউলের ছবি সে তুলতে চায়। কিন্তু জঙ্গলের অনেক ভেতরে চলে যাওয়ায় সে রবার্টের থেকে আলাদা হয়ে যায় এবং হঠাৎই তার নজরে পড়ে গাছের ওপর বসে থাকা একটি অদ্ভুত মূর্তির দিকে, যার নাম বনরাচি। যখন ইন্সপেক্টর ঋষি জিজ্ঞেস করেন কে এই বনরাচি, তখন সে বলে বনরাচি হলো জঙ্গলের আত্মা, যে লাল শাড়ি পরে, যার মাথায় শিং, ভয়ানক মুখ। সেই বনরাচি তার দিকে তাকিয়েছিল ক্রুদ্ধ দৃষ্টিতে, তাই সে ভয়ে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছে। সে ভেবেছিল রবার্টও হয়তো পালিয়ে এসেছে, কিন্তু রবার্টের মৃত্যুর খবর সে পরদিন পায়। সে কাঁদতে কাঁদতে বলে যে বনরাচি রবার্টের মৃত্যুর জন্য দায়ী। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ইন্সপেক্টর ঋষি এক গুন্ডার হাত থেকে একটি মেয়েকে উদ্ধার করে, আর তারপরেই দেখা যায় কয়েকজন উচ্চপদস্থ পুলিশ অফিসার থ্যাঙ্কারুর কেসে ঋষিকে পাঠানো ঠিক হবে কিনা তাই নিয়ে তর্ক চলে। একজন ঋষির পক্ষে বলেন যে ঋষির জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায় পেরিয়ে সে ফিরে এসেছে এবং একজন মেয়ের প্রাণ বাঁচিয়েছে, তাই তাকে আরেকটা চান্স অবশ্যই দেওয়া উচিত। কিন্তু আরেকজন এর বিরোধিতা করে বলেন যে প্রোটোকল অনুযায়ী এরকম কোনো অফিসারকে কাজে বহাল করা যায় না যে এক চোখে দেখতে পায় না। আর তারপরেই দেখা যায় ইন্সপেক্টর ঋষি একটা পাথরের চোখ ধুচ্ছে, অর্থাৎ তার একটি চোখ পাথরের। এদিকে জঙ্গলের দুজন লেডি ফরেস্ট গার্ড সেলভি আর ক্যাথি নিজেদের ডিউটি শেষে বাড়ি ফিরছিল। তখন সন্ধে নেমেছে। অন্ধকার জঙ্গলে পোচারদের পাতা ফাঁদে সেলভির পা আটকে যায়। ক্যাথি সেটা খোলার জন্য শক্ত কিছু একটা খুঁজতে একটু দূরে যায়, আর তখনই আধো অন্ধকারে কুয়াশা ভেদ করে আটকে পড়া সেলভির দিকে এগিয়ে আসতে থাকে সেই অদ্ভুত মূর্তি, যার মাথায় শিং, অদ্ভুত যার চলার ধরন। ক্যাথি যখন তার চিৎকারে এদিকে আসে, তখন সেই মূর্তি গাছের আড়ালে লুকিয়ে যায়। পরদিন সকালে এই দুজন যখন কোনো দানবের কথা সত্যকে বলে, তখন সে তাদেরকে ধমকায়। যখন সেলভি বলে যে সে বনরাচিকেই দেখেছে, তখন সত্য তাকে তিরস্কার করে বলে যে এসব কথা যদি বাইরে তারা ছড়ায় তাহলে দুজনকেই সাসপেন্ড করে দেওয়া হবে। ঋষি আয়নার আর চিত্রাকে নিয়ে ফরেন্সিক রিপোর্ট নিয়ে কথা বলতে আসে। ডক্টর বলেন যে রবার্টের শারীরিক অবস্থা এমন ছিল না যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হবে, সে ফিট ছিল। রবার্টের শরীর থেকে কোনো করবি ফুলের বিষ পাওয়া যায়নি। এই জঙ্গলে যে সমস্ত বিষাক্ত পোকামাকড় ও সাপ আছে যাদের বিষে থাকে ক্যালিওটক্সিন, কিন্তু রবার্টের রক্তে সেই ক্যালিওটক্সিনও পাওয়া যায়নি। অতএব রবার্টের মৃত্যুর কারণ অজানা। তবে যে জাল তার চারপাশে বোনা হয়েছিল সেটা অর্গ্যানিক, পোকারাই তা বানিয়েছে, কৃত্রিমভাবে তৈরি নয়। সে রবার্টের বডির কথা জিজ্ঞেস করলে তিনি জানান রবার্টের স্ত্রী চাইছিলেন যে দিল্লি থেকে তার আরেকবার অটোপসি করা হোক, কিন্তু তার রিপোর্টও সেম, অর্থাৎ তারা রিপোর্টে কোনো ভুল করেননি। ঋষি আয়নার ও চিত্রাকে জিজ্ঞেস করেন এরকম ঘটনা এর আগে আরো ঘটেছে কিনা। তারা না বললে সে বলে তাহলে এরকম খুন কিন্তু আরো হতে পারে, আর আগে এরকমটা হয়েছে কিনা সেটা জানার জন্য তারা ডিএফও বা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের অফিসে আসেন। ডিএফও জানান যে এর আগে একটা ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু সেই ঘটনার সাথে যে এই ঘটনার লিঙ্ক থাকতে পারে তা তারা বুঝতে পারেননি বলেই জানাননি। 2018-তে একজন ট্রাক ড্রাইভার বালা জঙ্গল দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে। একটি গাছের ডাল ট্রাকের উইন্ডস্ক্রিন ভেদ করে এসে তাকে এফোর করে দেয়। পরদিন সকালে ফরেস্ট অফিসিয়ালসরা তার বডি উদ্ধার করে, কিন্তু
তার বডিতেও এইরকমই জাল বোনা ছিল। ডিএফও বলেন যে এটা অ্যাক্সিডেন্ট বলেই তারা ধরে নিয়েছিলেন, আর পোকামাকড়রা তো জঙ্গলে এরকম জাল বুনতেই থাকে, তবে একজন মানুষের চারপাশে এরকম জাল বোনা অস্বাভাবিক ছিল বটে। এখন তাদের মনে হচ্ছে যে এই কেসের সঙ্গে বালার ঘটনার অবশ্যই কোনো সাদৃশ্য থাকলেও থাকতে পারে। সেলভি চাকরি ছেড়ে সেখান থেকে চলে যায়, আর ক্যাথিকেও সেখান থেকে চলে যেতে বলে। উত্তরে ক্যাথি বলে যে তার যাওয়ার কোনো জায়গা নেই। কারণটা তারপরেই আমরা জানতে পারি, ক্যাথি অনাথ। সে এক মিশনারি অরফানেজে বড় হয়েছে, একজন সিস্টারের ছায়ায়, কিন্তু তিনি এখন অসুস্থ, তাই সে তাকে হসপিটালে দেখতে যায় ও তার অসুস্থতার জন্য দুঃখ প্রকাশ করে। ঋষি বালার মৃত্যুর ব্যাপারে তদন্ত শুরু করে, জানতে পারে কিভাবে তার অ্যাক্সিডেন্ট হলো সেটা আজও রহস্য, কারণ সে খুবই ভালো ড্রাইভার ছিল এবং জঙ্গলের রাস্তাও সে খুব ভালোভাবেই চিনত। বালার স্ত্রী বলে মৃত্যুর কয়েকদিন আগে থেকেই সে ভয় ভয় থাকতো, মাঝে মাঝে ভয়ের স্বপ্ন দেখে সে উঠে বসতো, এমন আচরণ করত যেন কোনো মেয়ের প্রেতাত্মা তার মধ্যে ভর করেছে, আর শুধু বলতো ও আমায় ছাড়বে না। বালার চেনাশোনা লোকেরা ও বন্ধুরাও বলল যে বালা খুবই টেনশনে থাকতো, এমনকি একদিন রাস্তার পাশে একজন লাল শাড়ি পরা মেয়েকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছিল, বলতো কোনো জঙ্গলের আত্মা তার পেছনে পড়েছে এবং সে তাকে মেরে ফেলবে। ঋষি আয়ানার ও চিত্রাকে নিয়ে এই সংক্রান্ত একটি ভিডিও দেখে, যেখানে বলা হয় যে প্রাচীনকাল থেকেই মানুষ বিভিন্ন প্রাকৃতিক আত্মাদের পুজো করে আসছে, যারা অগ্নি, বায়ু, জল, পৃথিবী আর বন এদের রক্ষা করে। কিন্তু মানুষ এদের মধ্যে কাউকে কাউকে ভয় থেকেও পুজো করে, এদের মধ্যে বেশ কিছু আত্মা দুষ্টও হয়। এই সমস্ত আত্মারা প্রেত বা পিশাচের মতো হয় এবং মানুষের ক্ষতি করার ক্ষমতা রাখে। বনরাচিও সেই রকমই এক আত্মা। যেহেতু সে বন বা জঙ্গলকে রক্ষা করে, তাই তার নাম বনরাচি, অর্থাৎ বনের রক্ষাকর্ত্রী। এরপর আমরা দেখতে পাই ঋষি কোয়েম্বাটুরে তার বাড়িতে বসে একটা বল নিয়ে ক্যাচ প্র্যাকটিস করছে, যেটা সে প্রায় করত, কারণ সেটা চোখের এক্সারসাইজের জন্য এবং কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য খুবই ভালো। আর তখনই তার মাথায় যন্ত্রণা শুরু হয়, সে দেখে ওষুধ শেষ, আর এই যন্ত্রণার মধ্যে সে দেখে এক ঝলকের জন্য এক নারী মূর্তিকে, যার সাদা জামায় রক্তের ছোপ আর অবিন্যস্ত চুলই বলে দেয় যে সে আর বেঁচে নেই। জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা বানানোর কাজ হচ্ছিল তা বন্ধ হয়ে যায়, কারণ কোনো লেবারই আর কাজ করতে রাজি হয় না। কন্ট্রাক্টর একাম্বরম ইঞ্জিনিয়ারকে বলে যে অনেক কষ্ট করে সে এই কন্ট্রাক্ট পেয়েছে, অতএব কাজ বন্ধ করা কোনো মতেই চলবে না। সে নর্থ থেকে আরো অনেক শ্রমিক আনবে, যারা এসে এই কাজ কমপ্লিট করবে। এরপর আমরা দেখি সঙ্গীতা নামে এক মহিলাকে, যে ছিল প্রেগনেন্ট। ডাক্তার দেখিয়ে রাত করে তার এক ভাগ্নির সাথে গল্প করতে করতে সে ফিরছিল। পথে তার দেখা হয় এক বৃদ্ধার সাথে, যে বলে তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। সে বলে সঙ্গে কোনো লোহার ধারালো জিনিস রাখতে, কারণ হিসাবে সে বলে যে বনরাচি যদি তার বাচ্চার গন্ধ পায় তবে সে বাচ্চাকে নিতে আসবে, কারণ বনরাচি খুব অল্প বয়সে মারা গিয়েছিল, মা হওয়ার সৌভাগ্য তার হয়নি, তাই বাচ্চার গন্ধ পেলেই সে তাকে নিতে আসে। তবে ধারালো লোহার কিছু সঙ্গে রাখলে সে কিচ্ছু করতে পারবে না। সঙ্গীতা তার ভাগ্নিকে তার বাড়িতে ছেড়ে একটা পেরেক হাতে নিয়ে একাই বাড়ির পথে পা বাড়ায়। একটা অদ্ভুত আওয়াজ শুনে সে গাছের ওপর কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ছুটতে ছুটতে বাড়ি এসে সে দরজা বন্ধ করে দেয়। স্বস্তির শ্বাস ফেলে সে আরেকটি ঘরের দরজা খোলে, যেখানে তার স্বামী ঘুমিয়েছিল। এই লোকটি ছিল সেই কন্ট্রাক্টর একাম্বরম। কিছুক্ষণ পরে কেউ বাইরের দরজা জোরে জোরে নাড়তে শুরু করে। সঙ্গীতা হাত জোর করে বলে বনরাচি যেন তার আর তার হবু বাচ্চাকে ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে দরজার আওয়াজ বন্ধ হয়ে যায়, আর তারপরেই ছাদের ওপর দিয়ে কারণ ভারী পায়ে চলার শব্দ হতে থাকে, যেটা তার স্বামীর ঘরের দিকে যাচ্ছিল। সে তার স্বামীকে সাবধান করার জন্য দরজা খুলতে যায়, কিন্তু পারে না। ভেতর থেকে খুব জোরে জোরে শব্দ হয়, আর তারপরেই সেই কন্ট্রাক্টরের চিৎকার আর ঝটাপটির আওয়াজ শোনা যায়। সঙ্গীতা একটা মোটা লাঠি দিয়ে দরজা ভেঙে ফেলে। ভেতরে এসে দেখে বিছানায় তার স্বামী নেই, কেউ ছাদ ভেঙে তাকে তুলে নিয়ে গেছে। সঙ্গীতা অজ্ঞান হয়ে পড়ে যায়। একাম্বরম চোখ খুলে নিজেকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করে। তার হাত পা বাঁধা ছিল না, কিন্তু সে হাত পা কিছুই নাড়াতে পারছিল না। কোনো অদৃশ্য শক্তি যেন তাকে প্যারালাইজড করে দিয়েছে। হঠাৎই এক অদ্ভুত আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখে তার দিকে এগিয়ে আসছে
বনরাচি। সে চিৎকার করে কিন্তু কোনো লাভ হয় না, সে নড়াচড়াও করতে পারে না। আর এর মধ্যেই বনরাচি তার একেবারে কাছে এসে হুঙ্কার ছাড়ে, অন্ধকার হয়ে যায় সব। ঋষি ও বাকি অফিসারেরা তদন্ত করতে আসেন, যেখানে জানা যায় যে সঙ্গীতার ভাগ্নি সকালে এসে বন্ধ দরজায় আঘাত করেও যখন সেটা কেউ খোলে না, তখন সে জানলা দিয়ে নিজের মাসিকে অজ্ঞান অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। তার চিৎকারে লোকজন ছুটে আসে, তড়িঘড়ি সঙ্গীতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল যে সে স্টেটমেন্ট দেওয়ার মতন অবস্থায় ছিল না। শুধু হসপিটালে নিয়ে যাওয়ার সময় সে কোনো মতে বলতে পেরেছিল যে বনরাচি তার বাচ্চাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু বাচ্চাকে না পেয়ে তার স্বামীকে নিয়ে চলে গেছে। ঋষি বলে সঙ্গীতার পিছু নেওয়াটা আসলে একটা ডিস্ট্র্যাকশন ছিল মাত্র। যারা এসেছিল তারা সঙ্গীতার বাড়ি ফেরার আগেই এসেছিল, আর তাদের টার্গেট একাম্বরমই ছিল। হয়তো সে এখনো বেঁচে আছে, তাই তারা স্নিফার ডগ নিয়ে একাম্বরমকে খুঁজতে জঙ্গলে যায়। একটা জায়গায় এসে কুকুরগুলো চেঁচাতে থাকে। তারপর হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শোনা যায়, যাতে কুকুরগুলো একেবারে চুপ করে যায়। ঋষি বন্দুক হাতে এগিয়ে যায় এবং কিছু দূর গিয়েই জাল দিয়ে ঢাকা একাম্বরমের মৃতদেহ দেখতে পায়। একাম্বরমের মৃতদেহ টেস্টের জন্য আনা হয়। ডক্টর বলেন যে তার শরীরে কিছু ক্ষত চিহ্ন আছে। ঋষি বলে এটা হয়তো ছাদ ভেঙে তাকে কিডন্যাপ করার সময় ধস্তাধস্তির সময় হয়ে থাকবে। একাম্বরমের দেহ একদম স্টিফ ছিল। এইসব বলতে বলতেই সেই মৃতদেহর গলায় হঠাৎ অদ্ভুত এক আওয়াজ শুরু হয়, আর তারপরই তার মুখ থেকে বেরিয়ে আসে অজস্র সবুজ রঙের পোকা। সেটা যখন এক বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া হয়, তিনি বলেন যে এই পোকা বেস্ট সিল্ক প্রডিউস করতে পারে এবং এরা চলতে চলতে এদের পা থেকেই এক ধরনের রস বেরোয়, যা দিয়ে তারা জাল বুনতে পারে। ঋষি জিজ্ঞেস করে এদেরকে ট্রেন করা সম্ভব কিনা। তার উত্তরে তিনি বলেন এটা অসম্ভব। ঋষি ডিএসপি কে বলে যে এটা কোনো গ্রুপের কাজ, যারা অসম্ভব স্কিলড, ইন্টেলিজেন্ট এবং পুরো প্ল্যান করে তারা একের পর এক খুন করছে, আর তারা চাইছে যে পুলিশ সেই লাশগুলো খুঁজে পাক। ঋষি বলে যে এই সমস্ত খুনের সঙ্গে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে, আর এই গ্রুপের কেউ বনরাচি সেজে ভয় দেখাচ্ছে যাতে মানুষ জঙ্গলে ঢুকতে ভয় পায়। এরপর আমরা দেখি মাঙ্গাই নামে এক মেয়েকে, যার একটি হ্যান্ডক্রাফটের দোকান ছিল। তার অনেক মূর্তির মধ্যে বনরাচির মূর্তিও ছিল। একটি ছোট মেয়ে জয়া বনরাচির মূর্তি কিনে দেওয়ার জন্য মায়ের কাছে বায়না করে, কিন্তু তার মা তার কোনো কথাই শোনে না। বাড়ি ফিরে কিছুক্ষণের জন্য জয়াকে পাওয়া যায় না। তার মা এদিক ওদিক পাগলের মতন খোঁজাখুঁজি করতে থাকেন। অবশেষে জয়ার নিজের ঘরেই তাকে পাওয়া যায়। সে কারোর সাথে কথা বলছিল। তার মা যখন জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলছিল, তখন সে তা এড়িয়ে যায়। এদিকে দেখা যায় জয়ার ঘরে কিভাবে যেন বনরাচির মূর্তি এসে গেছে। রাতের বেলায় কিসের আওয়াজ শুনে জয়ার বাবা মা এদিক ওদিক তাকিয়ে দেখেন, কিছুই পান না। শেষে জয়ার ঘরে বনরাচির মূর্তি দেখে জয়ার বাবা প্রচন্ড রেগে যান ও মূর্তিটা জ্বালিয়ে দেন। এরপর আমরা এই 3 পুলিশ অফিসারেরই ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানতে পারি। যেমন ঋষি তার মৃতা বাগদত্তাকে প্রায় দেখতে পায়, যে এক সময় বলেছিল যে আমি যদি আগে মরি তাহলে কিন্তু ভূত হয়ে তোমার সাথে থাকবো, কখনো তোমায় ছেড়ে যাব না। আয়ানারের স্ত্রী যমুনা, যাকে তার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, একজন আয়ুর্বেদ ডাক্তারের মেয়ে, কিন্তু তার বাবা তার সাথে কথা বলেন না। আয়ানার যখন তার সাথে কথা বলতে আসে, তখন সে অভিমান করে বলে যে তার যখন তাকে সাপোর্ট করা উচিত ছিল তখন সে করেনি। চিত্রার বাবা মা তার জন্য সম্বন্ধ দেখেন, কিন্তু সে এতে খুশি নয়। অর্থাৎ 3 জনেরই পার্সোনাল লাইফে কিছু কষ্ট আছে। এক রাতে মাঙ্গাই তার ক্রাফটের দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল। বাড়ি গিয়ে তার মধ্যে অদ্ভুত পরিবর্তন ঘটতে থাকে। তার হাত বেঁকে চুড়ে যেতে থাকে। আয়নার সামনে খোলা চুলে দাঁড়িয়ে সে ভয়ঙ্কর দৃষ্টিতে আয়নার দিকে তাকায়, যেন কোনো অতৃপ্ত আত্মার ভর হয়েছে তার ওপর। আর এই সমস্ত আড়াল থেকে লক্ষ্য করা এক মানুষ সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে যায়। ফরেস্ট অফিসার সত্য আরেক ফরেস্ট অফিসার ইরফানের বাড়ি আসে। তার পরিবারের সাথে তার খুবই ভালো সম্পর্ক। তারা একসাথে খাওয়া দাওয়া সারে হাসি ঠাট্টা করে। ইরফানের স্ত্রী তাদের বনরাচির হাত থেকে বাঁচার জন্য কবচ বাঁধার কথা বলে হাতে। এদিকে আয়ানার ঋষিকে জানায় যে সে বই পড়ে জেনেছে যে বিভিন্ন দেবতা বা ডেমিগডদের যেমন বাহন থাকে, তেমনি বনরাচির সাথে থাকে ওই জালে বোনা পোকাগুলো। যখনই বনরাচি কাউকে মারে, তখনই সেই লাশের ওপর এই পোকারা জাল বানায়।
ঋষি এসব বিশ্বাস করে না, আর এসব কথা বলতে বলতেই তারা থ্যাঙ্কারুর ফরেস্ট বাংলোতে আসে, কারণ তদন্তের স্বার্থে তারা এখন থেকে এখানেই থাকবে। তারা গিয়ে দেখে সত্য একটি কোবরাকে জল খাওয়াচ্ছে। কোবরাটা জল খেয়ে চলে যায়। সত্য তাদের অভ্যর্থনা জানায় ও রুম দেখিয়ে দেয়, তবে সেখানে লাইটের লুজ কানেকশন আছে বলেও সে জানায়। সত্য সেখানে ডেকে নেয় ক্যাথিকেও, যে তাদেরকে এই তদন্তে সব রকম সাহায্য করবে। পরদিন তারা একামভারামের অফিসে আসে। তারা তার আরেকটা পার্সোনাল মোবাইলের সন্ধান করছিল, কিন্তু সেটার কথা তার পিএ অস্বীকার করে। কিন্তু ঋষি একটা সিক্রেট ড্রয়ার থেকে সেই ফোন উদ্ধার করে। যেখানে রাস্তা তৈরি হচ্ছিল, ক্যাথি সেখানে তাদের নিয়ে যায়। ইঞ্জিনিয়ার জানায় একামভারামের মৃত্যুর পর এই কাজ বন্ধ হয়ে গেছে, আবার চালু হতে হয়তো 7 থেকে 8 মাস সময় লেগে যাবে। সবাই মিলে জঙ্গলে ঢোকে। জঙ্গলে হঠাৎই ঋষির মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, তাই সে খেয়াল করে না যে ক্যাথি তাকে লুকিয়ে পড়তে বলেছে। বাকিরা একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ক্যাথি ঋষিকে টেনে নিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখনই সেখান দিয়ে একটা ব্ল্যাক প্যান্থার একটা বন্য শুয়োরকে তাড়া করতে করতে চলে যায়। ক্যাথি বলে যে সে ইশারা করা সত্ত্বেও ঋষি দেখতে পেল না কেন। ঋষি কোনো উত্তর দেয় না। এর মধ্যেই বৃষ্টি নামে। ঋষি একটা শেডের তলায় দাঁড়িয়ে নিজের পাথরের চোখ খুলে নিয়ে বৃষ্টির জলে ধুচ্ছিল, তা ক্যাথির চোখে পড়ে। সে বুঝতে পারে কেন তার ইশারা ঋষি দেখতে পায়নি। তার মধ্যে ঋষির সম্পর্কে একটা সফট কর্নার তৈরি হয়। ঋষির মনেও ক্যাথির জন্য একটা হালকা ভালো লাগা তৈরি হয়। তারা হসপিটালে পৌঁছে জানতে পারে যে একামভারামের স্ত্রী সঙ্গীতার জ্ঞান ফিরেছে, কিন্তু তার সন্তান জন্মাবার আগেই মারা গেছে। সঙ্গীতার বুক ফাটা কান্না দেখে ঋষিরও নিজের অতীত মনে পড়ে, যেখানে সে তার কলিগসদের সঙ্গে একটা বারে গেছিল কোন একটা মিশনে। সেখানে বারবার তার ফিয়ন্সে ভিজির ফোন আসছিল, আর সে তা কেটে দিচ্ছিল। সে বলে যে তাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তাই সে ফোন তুলবে না। শেষে বন্ধুদের কথায় সে ফোন তোলে ও বাইরে যায়। ভিজির কথা শুনে সে বুঝতে পারে যে ভিজি তাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। ভিজি বলে যে ঋষি যদি বাইরে না আসে তাহলে সে গাড়ির সামনে ঝাঁপ দেবে। বাইরে তাকিয়ে সে ভিজিকে রাস্তার ওপারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে। এসব ভাবতে ভাবতে যখন ঋষি তার মাইগ্রেনের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিল, তখনই ক্যাথি সেখানে খাবার নিয়ে আসে। ঋষির মাথায় যন্ত্রণার কথা শুনে সে ঋষিকে হার্বাল ব্ল্যাক টি খাওয়ায়, যেটা খেয়ে ঋষি অনেকটাই বেটার ফিল করে। ক্যাথি তাকে জিজ্ঞেস করে এক চোখে দেখতে প্রবলেম হয় কিনা। ঋষি জানায় প্রথমে হতো, তবে এখন প্র্যাকটিস হয়ে গেছে। এদিকে সেই ছোট্ট মেয়ে জয়ার বাবা, যে বনরাজের মূর্তি পুড়িয়ে দিয়েছিল, সে ছিল একটি চা ফ্যাক্টরির মালিক। ফ্যাক্টরি থেকে বেরিয়ে সে যখন তার গাড়িতে ওঠে রাত্রেবেলা, তখন গাড়ির কাঁচে পেছনে বনরাজিকে দেখতে পায়। পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। তখনই গাড়ির ছাদে ভারী কিছু পড়ার শব্দ হয়। লোকটি আতঙ্কিত হয়ে দেখে গাড়ির কাঁচ বেয়ে নেমে আসছে বনরাজ। বন্ধুরা, তোমরা দেখছো যে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা ইন্সপেক্টর ঋষির এই পুরো গল্পটাকে দুটো পার্টে বিভক্ত করে দিয়েছি। এটা তোমরা শুনলে পার্ট 1 এর গল্প। পার্ট 2 এর গল্প নিয়ে আসছি খুব শিগগিরই, এবং সেই জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পার্ট 2টা আপলোড করা মাত্রই তোমরা সঙ্গে সঙ্গে সেটার নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি বেশি বেশি ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে তো আগেই বললাম, সেই সঙ্গে কমেন্ট করে জানাতে ভুলো না যে এই গল্পটা তোমাদের কেমন লাগছে। আমার পার্সোনালি এই ওয়েব সিরিজটা অসাধারণ লেগেছে। তোমরাও গল্পটা শুনে জানাও, যারা দেখোনি, আর যারা দেখেছো তারাও জানাও যে তোমাদের কেমন লেগেছে পুরো ওয়েব সিরিজটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব শিগগির নিয়ে আসছি ইন্সপেক্টর ঋষির পার্ট 2। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।